আমি 2021 সালে তখন আপনাদের পেড ব্যাচের সাথে যুক্ত হই এবং তখন আমি 1 ইয়ার আপনাদের সাথে যুক্ত ছিলাম, পড়েছিলাম তখন কন্টিনিউয়াসলি। কিন্তু যদিও পরে আমি পেড ব্যাচে জয়েন না করি, কিন্তু আপনাদের সিবিটি মক টেস্ট গুলো আমি একদম তখন থেকে বা আজ পর্যন্ত এখনো যুক্তই আছি, যেটা মনে হয় যে আমার প্রিপারেশনের একটা মানে আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করেছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই টপার স্টকে আরো একবার তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি সংস্কৃত বাংলা এডুকেশন ইতিহাস বিভাগ নয়, ইংরেজি বিভাগের সফল একজন ছাত্রীকে নিয়ে। অনুরূপা রাজ আজকে রয়েছেন আমাদের সঙ্গে। তো প্রথমেই অনুরূপাকে আজকের এই টপার স্টকের পর্বে স্বাগত জানাই। আমি জিজ্ঞাসা করব অনুরূপাকে, বহুদিনের লড়াই এবং সমস্ত বাধা পেরিয়ে অবশেষে নেটটা পাওয়া কেমন লাগছে অনুরূপা? হ্যাঁ স্যার, খুবই ভালো লাগছে, কিন্তু যেহেতু আমার জেআরএফটা হয়নি তাই একটু খারাপ লাগছে। কোথাও 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 ঘাটতি অবভিয়াসলি থেকে গেছে। চেষ্টা করবো আমার লুফলগুলোকে আরো রেকটিফাই করার, এবং আমার এই লুফলগুলোকে রেকটিফাই করতে আমি আবারও আপনাদের সাথে পথ চলতে চাই। বেশ, আচ্ছা অনুরূপা, আমরা প্রত্যেকেই জানি যে শুধুমাত্র কোচিং সেন্টারে পড়লেই সাফল্য চলে আসে না। সফল হতে গেলে আমাদের প্রত্যেককেই খুব ভালো পরিমাণে সেলফ স্টাডি করতে হয়। তবুও আমি তোমাকে জিজ্ঞাসা করব যে তোমার এই প্রস্তুতি পর্বে, তোমার এই সাফল্যে বিএসএসসিআই এর অবদান কতখানি? হ্যাঁ, সেলফ স্টাডি তো দরকার, কিন্তু আমার মনে হয় একটা আপনি যেটা বলেন না বারবার স্মার্ট স্টাডি, সেটা মনে হয় সেটার জন্য বিএসএসআই আমার ক্ষেত্রে অনেকটাই অবদান দিয়েছে। কারণ বিএসএসআই যেভাবে স্ট্রাকচারালি কোর্সটাকে, পেপার ওয়ানের কোর্সটাকে যেভাবে স্ট্রাকচারালি ডিজাইন করেছেন, তাছাড়া আপনাদের যে এক্সপার্ট টিম, প্রত্যেকটা ইউনিটে সেপারেট টিচার, সবাই ভীষণ এক্সপার্ট, ওনাদের পড়ানো সম্পর্কে আমার কিছুই বলার নেই। তো কনসেপ্ট থেকে রোড ম্যাপ, এবং এখন আমরা যদি দেখি যে কোয়েশ্চেন্সের প্যাটার্ন, তাহলে দেখবো যে ভীষণ ডাইনামিক। তো এই ডাইনামিক কোয়েশ্চেন প্যাটার্নের সাথে আপনারা যেভাবে স্টুডেন্টদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন, সেটার জন্য আমরা সেলফ স্টাডির পাশাপাশি এরকম একজন ইনস্টিটিউট একজন স্টুডেন্টদের ক্ষেত্রে ভীষণ দরকার এবং উপকারী তার জার্নির জন্য। বেশ, অনুরূপাকে আমি জিজ্ঞাসা করব, তুমি একটা কথা বললে যে স্মার্ট ওয়ার্ক দরকার। তো এই স্মার্ট ওয়ার্ক বিএসএসসিআই তোমাকে নতুন কিছু কি শিখিয়েছে, নাকি সেই বাধাগতের মতোই পড়াশোনা করতে জাস্ট সাহায্য করেছে অনুরূপা? হ্যাঁ, না না, একদমই নয়। আমরা যেটা ভাবি যে এই ধরনের কম্পিটিটিভ এক্সাম গুলো, যেভাবে আমরা আমাদের একটা ধারণা আছে যে পাহাড় পর্বত সিলেবাস, সমুদ্র সমান সিলেবাস, যেটা মানে শেষ করা এবং সেটাকে গ্রিপে আনা সত্যি একটা স্টুডেন্টদের পক্ষে খুবই অসুবিধা হয়ে থাকে। কিন্তু আমি সেটা কখনো ফিল করিনি, কারণ আপনাদের অ্যাপটা যদি দেখা যায় সেটা ভীষণ ইন্টারেস্টিং। যেমন আমি যদি আপনাদের অ্যাপের লাইব্রেরি সেকশনে যাই, সেখানে মাইন্ড ম্যাপ বলে একটা সেকশন আছে। সেটা আফটার ক্লিয়ারিং কনসেপ্ট, যদি আমি এক্সামের আগে ওই কনসেপ্টগুলোকে বারবার বারবার রিভাইজ করি, তাহলে সেটা আমার ক্ষেত্রে বোরিং থাকে না। অনেক সময় কি হয় যে পড়তে পড়তে আমরা অনেক বোর ফিল করি, যে না আর ভালো লাগে না আজকে। তো এই মাইন্ড ম্যাপ, পিওয়াইকিউ যে টেস্টগুলো আছে অ্যাপে, এবং ভিডিও লাইব্রেরি, সব থেকে একটা সুবিধা যেটা রেকর্ডেড যে ক্লাসগুলো থাকে, সেটা আমি যদি আমার এখন পড়তে ইচ্ছা করছে না, ঠিক আছে আমি ভিডিও লেকচারটা আমি শুনে নিলাম। তো এই ক্ষেত্রে কি আমি মানে আমার স্টাডি থেকে ডিটাচও থাকলাম না, আবার কনসেপ্টগুলো খুব কম টাইমের মধ্যে আমার মাথার মধ্যে কিন্তু আমি একটা নিজেকে স্ট্রাকচারলি সেগুলোকে গুছিয়ে নিলাম। এবং আমার মনে হচ্ছে নেটের ক্ষেত্রে অর্গানাইজড ভাবে পড়াটা খুব খুব দরকার। মানে পড়ে তো আমরা অনেক সময় নিই, কিন্তু সবকিছু পড়ার পরে আমরা সেটাকে গ্রিপে রাখতে পারি না। তো এর জন্য যেভাবে আপনারা মানে স্ট্রাকচারলি অ্যাপটাকে গাইড, মানে স্ট্রাকচার করেছেন অ্যাপটাকে, বা
বিএসএসআই পেপার ওয়ানের যে এক্সপার্ট ফ্যাকাল্টি খুবই প্রিপারেশনের ক্ষেত্রে তাদের যে অবদান সেটা অনস্বীকার্য। বেশ। অনুরূপা, অনলাইনে তুমি ক্লাস করেছো এবং তোমার বাড়ি অনেকটা দূরে, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। হ্যাঁ, তো কখনো কোনো অসুবিধা হয়নি বিএসএসসিআই এর সঙ্গে এত দূর থেকে ক্লাস করা? পুরোটা যান্ত্রিক কখনো মনে হয়নি? না স্যার, আমি কখনোই সেভাবে ফিল করিনি যে না ক্লাসটা ভীষণ লেন্দি, ভালো লাগছে না, যেটা অনেক সময় অনলাইন টিচিং এর ক্ষেত্রে একটা ডেট্রিমেন্টাল ফ্যাক্টর। কারণ যেভাবে স্টুডেন্টদেরকে এখানে এঙ্গেজ রাখা হয়, টিচাররা যেভাবে স্টুডেন্টদের অ্যাটেনশনটাকে গ্রাব করে, সেটা সত্যি আমার ক্লাস করা খুবই ভালো লাগতো। আর আমার যেহেতু ম্যাথস বা রিজনিং পোর্শনটা খুবই উইক ছিল, সেহেতু আমি তো মানে একদম ম্যাথস রিজনিং এর ক্লাসগুলো কখনোই মিস করতাম না। বা আপনাদের যে ডেলি এক্সামের আগে যে ডেলি একটা করে আনসিন আর ডিআই ছিল, সেটা আমাদেরকে মানে টাইমের সাথে সাথে কিভাবে আমাদেরকে ওই ডিআই বা আনসিনে আমরা কিভাবে নিজেকে এক্সপার্ট করে তুলবো, কিভাবে নিজেকে আরো বেটার করে তুলবো, সেটা খুবই খুবই দরকার ছিল। বেশ। আচ্ছা অনুরূপা, তুমি সারাদিনে তোমার রুটিনটা কি ছিল? কারণ ইংরেজি বিষয়ে বহু ছাত্রছাত্রী, মানে বিশেষ করে বাংলা থেকে, বহু চেষ্টা করেও নেট পাস করতে পারছে না। আমরা যদি দেখি সেন্ট্রাল লেভেলের এক্সাম গুলো বা নেটের এক্সাম গুলোতে বাঙালি থেকে অবাঙালি ছাত্রছাত্রীদের জয় জয়কার বেশি। তো এই শত নেগেটিভিটির মধ্যে থেকে তোমার ঠিক প্রস্তুতি পর্ব কেমন ছিল, বা সারাদিনে কতক্ষণ পড়তে, কি রুটিন ছিল, সেটা যদি একটু শেয়ার করো। স্যার, আমি মর্নিংটা অনেকটা ইউজ করতাম। আমি এটাও অবভিয়াসলি স্ট্র্যাটেজিটা আপনার থেকেই শেখা। আপনি যেরকম বলতেন যে তোমরা পেপার ওয়ান আর পেপার টুটাকে ডিভাইড করো, ইউনিট ওয়াইজ টাইমগুলোকে ডিভোট করো। তো আমি কি করতাম, সকালের দিকটা আমি পেপার ওয়ান থিওরি পোর্শনটা করে নিতাম, তারপরে দুপুরের টাইমটা আমি ম্যাথস, ডিআই, আনসিন এগুলো প্র্যাকটিস করতাম, আর সন্ধ্যের দিকটা মেনলি আমার নিজের সাবজেক্টটা পড়তাম। আর এছাড়াও ওই বললাম না, সব ক্ষেত্রে আপনার ওই সিবিটি মক টেস্টটা ভীষণ উপকার, কারণ পড়ার পরে সব কনসেপ্টগুলোকে কিভাবে মাথার মধ্যে রাখবো সেটা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। এছাড়া আপনি তো আছেনই, মানে আমাদের ক্লাসের মাঝে মাঝে বা এক্সামের মাঝে মাঝে তো আপনি ফ্রিকোয়েন্টলি স্টুডেন্টদের সাথে যে কমিউনিকেশনটা করেন, আমরা তখন খুবই ডিপ্রেস থাকি, ভাবি হবে কি হবে না, হবে কি হবে না, এই একটা ডাইলেমার মধ্যে যে থাকি। তখন আপনি যেভাবে বলেন যে হতেই হবে, আই এম পসিবল, এই যে কথাগুলো, এই যে মানে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা মন্ত্র, এটা মনে হয় অনেকটাই দরকারি। সেলফ স্টাডি বা কোনো একটা ইনস্টিটিউটের সাহায্য ছাড়া একটা মোটিভেশনাল পার্সনের খুবই দরকারি হয় একটা স্টুডেন্টদের জীবনে। তো এক্ষেত্রে আপনি সত্যি অন্যান্য স্টুডেন্টরা যেভাবে বলে থাকে, আমিও একটা কথাই বলবো, আপনার মোটিভেশনাল স্পিচ এটাই হয়তো মানে অনেকটাই কাজে লেগেছে। বেশ। যারা বারবার পিছিয়ে পড়ছে, একটুর জন্য পারছে না, হাল ছেড়ে দিচ্ছে, তাদের উদ্দেশ্যে তোমার বার্তা কি হবে? আমি বলবো যে বারবার পিওয়াইকিউ প্র্যাকটিস, বা আপনি যে আপনাদের ইনস্টিটিউটে যদি কেউ যুক্ত হতে পারে, তাহলে ওই প্রায়র টু 2 months যে সিবিটি মক টেস্টটা, ওখানে অনেক সময় কি হয় যে আমরা হয়তো আমাদের এক্সপেক্টেড কাট আপ ওভারকাম করতে পারি না বা পাই না। অনেক সময় দেখা যায় যে পেপার ওয়ানের কোনো একটা এক্সামে দেখা গেল যে আমি 46 পেয়ে গেলাম, তো সেইটা আবার আমাকে রিঅ্যানালিসিস করতে হবে কোথায় ভুল হচ্ছে, বা ম্যাথসের কোনো পোর্শন এইটা কেন ভুল হলো, এই যে নিজেকে যাচাই করে নেওয়া এবং বারবার রিভিশন করা। আমরা অনেক সময় কি করি, পড়ে তো নিই কিন্তু রিভাইজটা করি না। তো আমার মনে হয়েছে যে রিভিশনটাও একটা ভাইটাল ফ্যাক্টর, যাদের নেট একটুর জন্য হচ্ছে না। ইনিশিয়ালি এটাও আমার একটা প্রবলেম ছিল যে আমি পড়ে নিতাম কিন্তু সেভাবে প্র্যাকটিসটা করতাম না। তো রিভিশন, প্র্যাকটিস
আর মানে একটা নিজের একটা যে উইল পাওয়ার যে না হবেই, বিভিন্ন নেগেটিভিটির মধ্যে থেকে নিজেকে একটা পজিটিভ অ্যাটিটিউড দাও, এইগুলো যদি একটু কেউ মেনটেন করতে পারে তো অবভিয়াসলি হবে, না হওয়ার কোনো কারণই নেই। বেশ, থ্যাংক ইউ তোমাকে, খুব ভালো লাগলো। আগামী জীবনের জন্য শুভকামনা রইলো। আগামী শনিবার আমাদের সম্বর্ধনার অনুষ্ঠান আছে বিএসএসিআই বেলুড়ের অফলাইনে। তোমাকে এখন থেকেই আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই এসো, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আর আপনাকেও আমার অনেক প্রণাম, আর আশীর্বাদ করুন যেন জীবনের বিভিন্ন এরপরে যে ধাপগুলো আছে সেগুলো যাতে আস্তে আস্তে একের পর এক ক্লিয়ার করতে পারি, যেন নিজের গন্তব্যে অবশ্যই। পৌঁছাতে পারি। জুনেই জেআরএফ, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, জেআরএফ অনুরূপকে আমরা জুনেই পাবো। ঠিক আছে, দেখা যাবে। ঠিক আছে, দেখা হবে শনিবার, অবশ্যই এসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম।